হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে পরিবার, শৈশবের স্মৃতি এবং সেই সাথে তাদের ভালোবাসা। আমার কাছে না ঈদের মানে বলতে এর বিকল্প আর কোনো শব্দই আমি খুঁজে পাই না। তবে এমন কিছু মানুষ রয়েছেন যাদের কাছে ঈদ মানে শুধুমাত্র উৎসব নয়, তাদের কাছে ঈদ মানে হচ্ছে দায়িত্ব এবং সেবার মধ্য দিয়ে তাদের পাশে থাকা। আজ আমাদের সঙ্গে এমন তিনজন চিকিৎসক রয়েছেন যারা শেয়ার করবেন তাদের শৈশবের স্মৃতি, ঈদের আনন্দ, এখনকার আনন্দ এবং আমরা সেই সাথে জানার চেষ্টা করব যে সেবার মধ্য দিয়ে কি আসলে ঈদের আনন্দ খুঁজে পাওয়া যায়। দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরিস্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। তারা হলেন ডক্টর রাহাতুন নাইম মেগলিন, সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর শাহাদাত হোসেন, রেজিস্ট্রার, নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আরও রয়েছেন আমাদের সঙ্গে একজন অতিথি, তিনি হলেন ডক্টর ফারহানা আক্তারি, সহকারী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি প্রথমেই ডক্টর রাহাতুন নাইম ম্যাগলিন, আমি ডক্টর ম্যাগলিন বলেই আপনাকে সম্বোধন করব। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের এই সেবায় আনন্দ অনুষ্ঠানে আমরা সবাইকে প্রথমে যে কমন প্রশ্নটা করে থাকি সেটা হচ্ছে যে ছোটবেলার ঈদের স্মৃতিটা আসলে কেমন ছিল? আসলে এখন চিন্তা করলে ছোটবেলার ঈদের স্মৃতিগুলোই খুব ভালো লাগে। এখন মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলায় ঈদের আনন্দ মানে তো ছিল শুধু জামা কাপড় কেনা, সাজসজ্জা, শপিং, বা কি রেডি হব, কি করব, মা কি রান্না করলো, বাবা বাজার থেকে কি কালারে গরু আনলো, এগুলো নিয়ে। আর এখন হচ্ছে যে আমাদের সেই শপিং জিনিসটা হচ্ছে সবার পরে, আগে হচ্ছে দায়িত্ববোধ, সেটা পারিবারিক দায়িত্ববোধ বা কর্মক্ষেত্রে দায়িত্ববোধ, বাচ্চাদের জন্য দায়িত্ববোধ, এগুলোর মধ্যে বেশি সীমাবদ্ধ। তারপরে হচ্ছে শপিং, এবং মানে ছোটকালের যেই জিনিসগুলো বেশি উপভোগ করতাম সেই জিনিসগুলো এখন সময় পাই সবার পরে, এটাই পার্থক্য। অর্থাৎ এখন মানে বড় হয়ে যেটা ঈদ মানেই মনে হয় সেটা হচ্ছে যে দায়িত্বের বিষয়টা চলে আসে। আপনি খুব চমৎকার করে বলেছেন যে পরিবারের দায়িত্ব, সেই সাথে হচ্ছে যে প্রফেশনালগত কারণে যে দায়িত্বটা থাকে। ডক্টর শাহাদাত, আপনি যদি আপনার ছোটবেলার স্মৃতিটা বলতেন। ছোটবেলার আর বড়বেলার ঈদের দুইটা একটু ডিফারেন্ট। যেমন ছোটবেলায় আমাদের এত দায়িত্ব ছিল না, আমরা দেখা যেত ঈদের 7 দিন আগে থেকে উৎসব শুরু করে দিতাম। রোজার ঈদের 7 দিন আগে থেকে জামা কাপড় কিনতে যেতাম, মার্কেটে যেতাম, একবারের জায়গায় 4 বার যেতাম, কোনো সমস্যা ছিল না, দায়িত্ব ছিল না। কুরবানি ঈদে দেখা যেত যে আমরা 7 দিন আগে থেকে হাট বসছে, তখনই গরু কেনার জন্য বা গরু দেখার জন্য হাটে চলে যেতাম, অনেক সময় দিনে 2 বারও গিয়েছি। কিন্তু এখন আমাদের মধ্যে বিভিন্ন রকমের দায়িত্ববোধ চলে এসেছে। সো সেই দিক থেকে ছোটোবেলার এবং বড়োবেলার ঈদটা সম্পূর্ণই আলাদা। ছোটোবেলার ঈদটা ছিল অনেকটাই মুক্ত, স্বাধীন, শুধু আনন্দময়। বড়োবেলা ঈদে আনন্দের সাথে সাথে আমাদের কিছু দায়িত্ব রয়ে গেছে। যেহেতু আমি চিকিৎসা সেবায় আছি, আমার দায়িত্বটা আরেকটু বেশি। যেমন দেখা যাবে হঠাৎ করে ঈদের মাঝে কেউ অসুস্থ হয়ে যাবে, কেউ অসুস্থ হলে ডাক দিবে, তাকে দেখে আসতে হবে, হসপিটালে দেখতে হবে। তো রোগীর সেবাটা দিয়েই আমাদের এখন ঈদের আনন্দ করতে হয়। ডক্টর ফারহানা, আপনার ছোটবেলার স্মৃতিটা কেমন ছিল? সবাইকে আগে ঈদ মোবারক। ছোটবেলার ঈদের স্মৃতি আসলে খুবই মজার, যেটা সবারই থাকে সব সময়ের জন্যই। যে বিশেষ করে কুরবানি ঈদের ক্ষেত্রে থাকে হচ্ছে যে কবে গরু কেনা হবে, মানে বাবা আমার মাথা খারাপ করে দিতাম, কবে কিনতেছো, সবাই কিনে ফেলছে, আমাদের কেন কেনা হচ্ছে না। এখন তো পুরো জিনিসটা আসলে উল্টায় গেছে, সবাই মিলে আমাকে এসে বলতেছে যে কবে কিনবা, কেনা হচ্ছে না কেন। মানে এরকমভাবে আসলে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। ছোটোবেলা একরকম থাকে, বড়োবেলা একরকম থাকে। তবে আমার কাছে মনে হয় সবই আসলে মানে আনন্দটা উপভোগ করে নিতে হবে। ছোটোবেলাটা একরকম থাকবে, বড়োবেলার আনন্দটা আসলে অন্যরকম। এখন কিন্তু দিয়েই মজা, এখনকার আনন্দটা কিন্তু দিয়ে। এখনও যদি আমি ওভাবে খুঁজতে চাই, আমার মনে হয় না যে ওই আনন্দটা পাবো যেটা এখন পাচ্ছি সবাইকে দিয়ে। সবাই যেমন নতুন নতুন জামা কাপড় কিনে দিয়ে বা গরু কিনতেছি, এগুলো সব কিছু মিলে এখন আমার কাছে, এটাও আমার কাছে আমি উপভোগ করি, আমার কাছে অনেক ভালো লাগে। এবং এই যে দায়িত্বের কথাটি কিন্তু ডক্টর মেগলিন বলছিলেন, এই দায়িত্বটার মধ্যে আমার কাছে মনে হয় যে বড় হয়ে যাওয়ার পরে মনে হয় যে আনন্দটা খুঁজে পাওয়া যায় এবং সবাই কিন্তু সেখানেই কিন্তু আনন্দটা খোঁজার চেষ্টা করে বা খুঁজে পায়। একটু যদি আমাদেরকে বলতেন, যেমনটা আপনি খুব চমৎকার করে বললেন যে ঈদুল আজহা মানেই হচ্ছে যে গরু কেনা, কবে কেনা হবে সেই বিষয়টাই কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকি। এবং এটা শুধুমাত্র যে ছেলেদের মধ্যেই কাজ করে তা কিন্তু না, আমরা মেয়েরাও কিন্তু জানতে চাই যে কবে গরু কেনা হবে এবং বাবা মায়ের কাছে কিন্তু ওই আবদারটুকুই থাকে। ডক্টর ম্যাগলিন, আপনার কেমন অভিজ্ঞতা ছিল যে কবে গরু কেনা হবে,
কি কালার গরু কিনতে হবে, এরকম কোনো আবদার কি কখনো ছিল? আচ্ছা, ছোটবেলায় যেমন ছিল যে গরু কিনতে হবে, বাবা কবে যাবে 2-3 দিন আগ থেকেই বিভিন্ন বাসা, আগে তো আমরা এরকম গৃহবন্দী ছিলাম না, পাড়া প্রতিবেশী সবার সাথেই আমাদের মোটামুটি যোগাযোগ ছিল এবং খেলাধুলাও করতাম আমরা বিকেলে, এখন যেটা হয়ে ওঠে না। তো তখন দেখা যেত যে পাশের বাসায় কি গরুটা আনলো, আচ্ছা ওদের গরুটা কেনা হয়ে গেছে, আমাদেরটা তো এখনো আসলো না। আসার পরে দেখা গেল কার গরুটা দেখতে সুন্দর, রং কি, কোনটা কত বড়, কোনটা বড় কোনটা ছোট, এগুলো নিয়ে অনেক আয়োজন থাকতো। আর এক্ষেত্রে বড় অবস্থায় যেটা হয়, হ্যাঁ এখন আবার আমাদের এই দৃশ্যটাই আমরা পাই আমাদের ছেলে মেয়েদের মাঝে। ওরাও থাকে যে বাবা কি কালারের গরু আনবে, কালো হলে খুব মন খারাপ, কেন কালো, আচ্ছা লাল হলে খুব মন ভালো, তাদের খুব ভালো লাগলো। আবার নিচে নেমে দেখা যায় যে ঈদের আগের দিন ফ্ল্যাটের সবার গরু একসাথে থাকে, সেটাও দেখে যে ওই গরুটা এরকম, এই গরুটা এরকম। তো এটা নিয়ে আছে, কিন্তু সেই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কোরবানি মানেই শুধু গরু কেনার কাটা না, এটা তো আসলে স্যাক্রিফাইসের একটা জিনিস লুকায়িত আছে। তো বাচ্চাদের ওটাও বলতে হবে, ওরাও এটা এখন ফিল করে যে এই গরুটা কিন্তু আগামী সকালে হচ্ছে যে কোরবানি দেয়া হবে, এটার মানে এটা, ওরা সেটাও ফিল করে যে হ্যাঁ। আবার একটু মন খারাপও হয় সকালবেলা ওদের, যে গতকালকে ওকে পাতা খাওয়ালাম, সকালে আজকে এটা জবাই করা হবে। এই জিনিসগুলো আসলে সব কিছু মিলিয়ে আর কি অনুষ্ঠান, মানে অনুষ্ঠান ঠিক বলবো না, ঈদের আনন্দটা। আর সাথে মেয়েদের তো এক্সট্রা থাকেই, এখন বড় হওয়ার পর যেটা হচ্ছে যে কি রান্না হবে, ঈদের আগ থেকে একটা প্রিপারেশন থাকে, কি কি মশলা জোগাড় করতে হবে, কি কি রান্না হবে, কি কি আইটেম কার পছন্দ, কার জন্য কোনটা রান্না হবে, এই জিনিসগুলো আমাদের এখন তালিকায় থাকে। এটা তো আপনি বড়বেলার কথা বললেন, কিন্তু ছোটবেলায় যে বললেন যে কিছু এক্সট্রা কিছু আনন্দ থাকে, সেই এক্সট্রা আনন্দটা কি, মানে মেহেদি দেওয়া? অবশ্যই মেহেদি দেয়া আগের দিন, ঈদের আগের দিন রাতে, যেটা ঈদুল ফিতরে থাকে চাঁদ রাত, কোরবানিতেও তাই, আগের দিন রাতে মেহেদি উৎসব। তো মেহেদি উৎসব আমাদের সময় ছোটবেলায় কিন্তু এত পার্লারে গিয়ে মেহেদি দেওয়ার ব্যবস্থাটা ছিল না। তো একেবারে ছোট অবস্থায় যেটা, যে আশেপাশে বড় আপুরা যারা ভালো পারে তারা দিয়ে দিত, এবং কাজিনদের মধ্যে যেটা হতো যে আমার কাজিনরা আমার চেয়ে একটু বেশি ছোটই ছিল, তো দেখা যেত সব এসে হাত নিয়ে দুই পাশে বসে আছে যে আপু মেহেদি লাগিয়ে দিবে। অনেক সময় বলতে বলতে মেহেদি আপু ডেকে ফেলতো যে মেহেদি লাগাতে হবে, ওইটা খুব আনন্দের ছিল। এখন বাচ্চাদের মধ্যে এই আনন্দটা খুঁজে পাই, এই আর কি। ডক্টর শাহাদাত, আপনি যদি বলতেন যে আসলে এই যে কোরবানির ঈদ মানে ছেলেরা কিন্তু একটু বেশি এক্সাইটেড থাকে, গরুর হাটে যাবে, আশেপাশে যেমনটি আপা বলছিলেন যে পাড়া প্রতিবেশী তাদের বাসাতে একটু ঢু মেরে দেখা যে কি কালারের গরু কেনা হয়েছে, কার গরুটা কতটুকু বড়। আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আপুর কথা সুরে একটু সুর মিলিয়ে বলতে চাই, আমি যখন ছোট ছিলাম দেখা যেত যে গরুর হাটে 7 দিন আগে থেকে আমরা চলে যেতাম, বন্ধুরা মিলে, কখনো কাজিনরা মিলে চলে যেতাম, এবং রাত হলে বাবা যখন বাসায় ফিরতো তখন জিজ্ঞেস করতাম কবে গরু কিনতে যাব, আমরা কি কালারের গরু কিনবো, বিভিন্ন রকম কথাবার্তা হতো। এখনও কিন্তু সেই রকম কথার ফেস আমাকে করতে হয়। যেমন আমার মেয়ে গত 7 দিন আগে থেকেই বলতে শুরু করছে কি কালারের গরু কিনবা বাবা, একটু ঠান্ডা গরু কিনো, হ্যাঁ গরু কবে আসবে বাসায়, সবার গরু চলে এসেছে, আমাদের গরু কবে আসবে। এখন কিন্তু আমার বাবার মতো আমি ওই কথাগুলো ফেস করি, সেগুলো কিন্তু আমার মনে পড়ে। এছাড়া গরুর হাট নিয়ে, যেমন ছোটবেলায় আমরা যখন গরু কিনতে যেতাম, আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, হ্যাঁ আমরা বাবা চাচা এবং চাচাতো ভাই মিলে দেখা যেত রাতের বেলা বাবা যখন আসতো ফ্রেশ হয়ে আমরা গরু কিনতে যেতাম। অনেক সময় গরু কিনতে কিনতে সারা রাতও হয়ে যেত, আমরা পরে সকালবেলা গরু নিয়ে বাসায় ফিরতাম, মারা নেমে দেখতো গরুটা কেমন হয়েছে, তারা আনন্দ করতো, সারাদিন আমরা গরুর সাথে বসে ছবি তুলতাম, অনেক সময় তাদেরকে খাওয়াতাম, ভালো লাগতো অনেক। ঈদের হাটে যাওয়ার পরে কিন্তু অনেক মজার মজার ঘটনা কিন্তু আমরা দেখি বা শুনতে পাই। সেই মজার ঘটনাটা শুনবো যে কেমন ছিল আপনার মজার ঘটনা। তার আগে ডক্টর ফারহানা, আপনার কাছে জানতে চাইবো যে গরু কেনা নিয়ে কোনো মজার স্মৃতি আপনার আছে কিনা? আসলে আমাদের সময় তো অত আমরা গরুর হাটে যাওয়া বা ওরকম খুব বেশি কিছু যাওয়া হয়নি, সেটা কিন্তু যেটা মজা হতো যে যেই গরুই কিনে নিয়ে যেত রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতাম এই কত হলো, এত বড় গরু, হ্যাঁ জিতছেন আপনি, মানে এই ধরনের কিছু মজার ব্যাপার থাকতো ছোটবেলা ঈদগুলোর মধ্যে। তারপরে একটু ফুল টুল দিয়ে রাখবো, মানে বিভিন্ন রকম, হ্যাঁ আমাদের গরু দেখতে সুন্দর, অন্যের গরুর চাইতে আমাদের গরুটা ভালো, মানে এটা বলে একটু খুব ক্রেডিট নেওয়ার ট্রাই করতাম, যে মানে এই ধরনের মজাগুলো খুব করতাম ছোটবেলায়, যে অন্য সবার গরুগুলো দেখে একটা কম্প্যারিজন যে আমাদেরটা ভালো কিন্তু তোমাদেরটা চাইতে, এরকম ধরনের কিছু মজার ব্যাপার ছিল। আর হচ্ছে এই যে রং নিয়ে আপু যেটা বললেন যে খুব
আমরা ছিলাম যে না কালো রঙের গরু হলে মন খারাপ লাগবে, লাল রঙের গরু হলে খুব ভালো লাগে। এবং এই বিষয়টা না আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আমাদের হ্যাঁ, বড়দের এখনকার মধ্যে না বাচ্চারা কাজ কিন্তু করে। এই জিনিসগুলো কাজ করে যে আম্মু কালো গরু কিনবা না, পছন্দ হচ্ছে না, অন্যরকম গরু কেন, মানে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এখনো সবার মধ্যে রয়ে গেছে আর কি। এই যে আপনি ছোটবেলার স্মৃতির কথা বললেন যে কোন রঙের গরুটা হলে দেখতে ভালো লাগবে, কোনটা আমার লাগবে, এবং আপনি বলছিলেন যে কোন একটা গরু যদি পছন্দ হতো, দাম যদি ঠিকঠাক থাকতো, বলতেন যে না আপনি তো জিতছেন। তো এখনকার বাচ্চাদের মধ্যে কি এই বিষয়টা কাজ করে কিনা? এখন তো আসলে এখনকার বাচ্চারা তো মানে মানে কাইন্ড অফ ঘরবন্দি, এরা তো আসলে ওরকম আমরা যেমন রাস্তায় রাস্তায় ঘুরতাম কুরবানির সময়, কার বাসায় সবার বাসায় ঘুরে ঘুরে দেখতাম কে কেমন গরু কিনলো, আশেপাশের বাসায় যেতাম। এখন তো খুব ছোট একটা পরিসরে তারা থাকে, হয়তো খুব বেশি হলে ওই অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের নিচে যে কয়েকটা গরু থাকে, বাট এইটুকুর মধ্যেও ওরা কিন্তু মজা খুঁজে নেয়। আমার বাচ্চাদের আমি দেখছি যে ওরা নিজেরও খুব এক্সাইটেড থাকে যে আম্মু গরু আসছে, ওরা কম্পেয়ার করে, হ্যাঁ ওদের বাসার গরুটা কিন্তু আম্মু বড়, আমাদের বাসার গরুটা কিন্তু এরকম, আমাদেরটা কিন্তু খুব শান্ত, ওদেরটা খুব করে লাফালাফি করে, মানে ওইটুকুর মধ্যে ওরা ওদের মজাটা আসলে খুঁজে নেয় এখনো। আচ্ছা, এই যে স্মৃতির কথা বললেন ছোটবেলায়, সেই স্মৃতিটা কোথায় ছিল বাংলাদেশের? ঢাকাতেও ঈদ করা হয়েছে, তারপর আমার গ্রামের বাড়িতে ঈদ করা হয়েছে, এখন আবার শ্বশুরবাড়ি বগুড়া, এখন আমি প্রতি ঈদে অ্যাকচুয়ালি আবার বগুড়াতে যেই করি। সো আমার সব জায়গাতেই মোটামুটি ঈদ করা হয়েছে। ছোটবেলার ঈদটা ছিল মেইনলি ছিল দিনাজপুরে। আচ্ছা, দিনাজপুর আর এখন হচ্ছে আপনি বগুড়াতেও করছেন, ঢাকাতেও করছেন, তার মানে আপনার খুব মিশ্র একটা ঈদের আনন্দ হয়, সেটা জানবো আপনার কাছে। ডক্টর ম্যাকলিন, আপনি আমাদেরকে একটু বলেন সালামি নিয়ে কিছু, সালামি কিভাবে আদায় করতেন জোর করে? আচ্ছা, সালামি নিয়ে তো আসলে খুব আগ্রহ থাকতো সবসময়। তো যেটা বাবা মার কাছ থেকে সালামি তো আর জোর করা লাগতো না, খুব সহজেই আদায় করার আগেই পেয়ে যেতাম আসলে। কিন্তু দেখা গেল যে এছাড়া অন্যান্য যে আত্মীয়রা, তাদের ক্ষেত্রেও একটা টেন্ডেন্সি থাকতো যে একটু সালাম করব। অনেকে বলতে না না সালাম করা লাগবে না, তারপর ছোটবেলায় দেখা যায় খুব আগ্রহ সালামি করার ব্যাপারে, সেই জোর করে আদায় করার মধ্যে না একটা আনন্দ ছিল। হ্যাঁ আনন্দ ছিল। এবং কেউ ভুলে গেল আবার একটু মনেও করিয়ে দিতাম, আবার অনেক সময় হতো তো দ্বিতীয়বার সালাম করলাম, হয়তো উনি খেয়াল করেননি সালাম করেছি, পরে দেখা গেল আবার সালাম করলাম, তো ওইটা একটা আনন্দ ছিল। এই এবং সালামির জন্য আলাদা করে একটা ব্যাগ থাকতে হবে, ঈদের দিন ড্রেসের সাথে ম্যাচ করা, ওই ব্যাগটা নিয়ে নিয়ে ঘুরতে হবে। এবং মাঝে মাঝে দেখা যেত যে এক বাসায় গেলাম, ওই ব্যাগ হয়তো রেখে এসেছি ভুলে, হুলস্থুল অবস্থা, আবার গিয়ে ওই ব্যাগ আনা, মানে সাথে একটা সালামির ব্যাগ থাকতে হবে, এটা মনে আছে ছোটবেলায় আর কি। এবং আমার ক্ষেত্রে যদি বলি যে ছোটবেলায় যে আপনি ব্যাগের কথা বললেন না, সেটা কিন্তু নট ফর ফ্যাশন, এটা শুধুমাত্র ওই টাকাটা রাখার জন্য, সালামিটা রাখার জন্য ব্যাগটা রাখা হতো। ডক্টর শাহাদাত, যেমনটি আপনার কাছে বলেছিলাম যে জানতে চাইবো যে ঈদের দিন অথবা ঈদের আগে ঈদের হাটে খুব মজার মজার কিছু ঘটনা হয়। ঈদের আগের দিন অনেক মজা মজার ঘটনা হয়, কখন গরু কিনতে যাব, বাজেট কিরকম, গরু কালার কিরকম, এটা নিয়ে অনেক রকম কথা হতো চাচাতো ভাইদের সাথে। অনেক সময় হাটে গিয়ে দেখা যেত গরু দৌড় দিত, আমরা পাশে লুকাইতাম, আমি ওই গল্পটাই বেসিক্যালি আসলে জানতে চাচ্ছিলাম। গরু দৌড় দিত, আমরা পলাইতাম, তারপর দেখতাম যে গরু ঠান্ডা হলে আবার গরু দেখতে আসতাম। হঠাৎ করে একবার হলো কি, আমরা হাঁটছি, গরু পেছন থেকে দৌড় দিয়েছে, আমি দৌড় দিতে গিয়ে পায়ে ব্যথা পেলাম, তখন দেখা গেল পুরো হাটটাই বাবার কাঁধে করে গরু কিনা হলো এবং বাসায় আসা হলো। এটা আমার একটা সুখকর স্মৃতি, এখনো মনে আছে। আর আপুর কথা অনুযায়ী সালামির ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই। সালামিটা আসলে শুধু যে টাকা তা না, এটা একটা ঐতিহ্য আমাদের, এটা একটা আমাদের ভালো লাগা। দেখা যেত আমরা কম্পিটিশন করতাম, কে কত সালামি পেয়েছে, কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে, টাকাটা বড় কথা না, আমাকে বেশি পেতে হবে, এটাই বড় কথা। দেখা যেত অনেক সময় গিয়ে বসে থাকতাম, খাওয়া দাওয়ার পরও বসে থাকতাম কখন সালামিটা দিবে। বড় হয়ে কিছু কিছু ক্ষেত্রে, আমার মেয়ের ক্ষেত্রে দেখে এই জিনিসটা আছে, সে একটা ব্যাগ নিয়ে ঘুরে কাজিনদের বাসায় যায়, দাদার কাছে যায়, নানার কাছে যায়, কখন সালামিটা দিবে। তারা হয়তো বা দুষ্টামি করে পরে তাকে সালামি দেয়, খুশি করে, এবং তারাও দেখি ইদানিং কম্পিটিশন করে যে কে কত তার চেয়ে সালামি বেশি পেয়েছে বা কম পেয়েছে। ছোটবেলায় যেমন আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা পেলে আমরা অনেক খুশি হতাম, এটাই আমাদের কাছে একটা বিগ অ্যামাউন্ট ছিল। যে এখনকার বাচ্চাদের মধ্যে মনে হয় যে 100 500 বা 1000 টাকার কম হলে মনে হয় এরা খুব একটা খুশি হয় না। এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার পরিবারের সদস্যদের, যে ছোট বাচ্চা যারা রয়েছে? টাকা কম না, ব্যাপারটা হচ্ছে সে পছন্দ করে যে সে বেশি পেয়েছে, মানুষ তো বেশি পাইতে পছন্দ করে, সেও পছন্দ করে যে সে টাকা বেশি পেয়েছে। এবং আমার বাচ্চা তো গুনতে পারে না, সে হচ্ছে নোট কতগুলা পেয়েছে এটা ইম্পর্টেন্ট। সে নোট 10টা বা 20টা পেলে সে খুব খুশি হয়, সে তো 100 500 চিনে না,
সে নোট কতগুলা বেশি পেয়েছে এবং নতুন নোট পেতে সে খুব আগ্রহী। আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যেটা আপনি বলছিলেন খুব চমৎকার করে, এটা আমাদের একটা ট্রেডিশন। আমরা সবসময় চাই যে ছোটবেলার স্মৃতি আমাদের যেরকম ছিল, নিউ জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে এই ট্রেডিশনটা সবসময় বজায় থাকুক। আমরা ডক্টর ফারহান আপনার কাছেও সালামির গল্প শুনবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এস্টার ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর ফারহান, আপনি এখন আমাদেরকে বলেন আপনার ছোটবেলার সালামি স্মৃতি। ছোটবেলায় সালামি আমাদের কাছে আসলে খুবই মজার একটা ব্যাপার ছিল, যে ঈদের জন্য আসলে অপেক্ষা করতাম যে ঈদ আসলে অনেক সালামি পাওয়া যাবে, এবং ওই টাকা নিয়ে আমাদের অনেক প্ল্যানিংও থাকতো যে ঈদ শেষ হলে ওইটা দিয়ে আমরা এটা করব। তারপরে যেটা হতো যে ঈদের দিন খুব খুঁজে খুঁজে সবার কাছে যেতাম আলাদা আলাদা করে, শুধুমাত্র সালামি পাওয়ার আশায় যে দিন শেষে ওনাকে সালাম করব, উনি আমাকে সালামি দিবে। মানে এটা ব্যাপারটা ছিল একটু ইন্টেনশনালি, যে করব, সালামি দিবে, তারপর এখান থেকে নড়বো, তার আগে নড়তেছি না, এরকম ব্যাপার হয়ে যেত ছোটবেলায়। তো এটা আসলে খুব একটা মজার ছিল। তখন আমাদের কাছে আসলে অ্যামাউন্ট কত টাকা দিয়েছে এটা কিন্তু খুব বেশি জরুরি না। তখন ছিল যে আমি পাচ্ছি, আমি অনেকগুলো সবার কাছে কাছে যাচ্ছি এবং সালামি পাচ্ছি ঈদের। ইভেন বিভিন্ন বাসায় যেতাম, খাবার কি দিবে সেটা খুব জরুরি ছিল না, যে সেমাই মিষ্টি কি খেতে দিল খুব জরুরি না, কিন্তু সালামি দিল কিনা এটা তখন খুব জরুরি ছিল। তো এটা ছিল একটা তখনকার জন্য খুব মজার ব্যাপার। এখনকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা আছে, আপনি যেমন একটু আগে বললেন যে ওদের কাছে কি অ্যামাউন্টটা কি একটু ভ্যারি করে কিনা। আসলে এখন তো আসলে সময়ের সাথে সাথে সবকিছুরই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়। আমাদের আসলে মেনে নেওয়া উচিত। এটাই তো দেখা যায়, আমার তো ছোট ছোট 2 মেয়ে, ওরা আবার নিজেদের মধ্যে কম্পেয়ার করে যে তুমি কত পেয়েছো, আমি কত পেয়েছি। তো দেখা যায় ওরা তো আসলে সবাই সমানই পায়, তারপরে দেখা যায় কেউ একজন কারো বাসায় একটু বেশি গেছে, সে পেয়েছে, তখন তাদের মধ্যে আবার খুব কম্পিটিশন হয় যে আমি কিন্তু বেশি পেয়েছি, তুমি কিন্তু কম পেয়েছো। তো এইটা আসলে ট্রেন্ড, এটা চলে আসছে, আমরাও করছি, মানে করেছি উদযাপন, ওরাও করতেছে। ব্যাপারটা এরকমই আসলে মজার জিনিসটা। কি করতেন সালামির টাকা দিয়ে? সালামি টাকা দিয়ে আমার যেটা থাকতো যে সালামি শেষ করার পরে আমার খুব পছন্দের ছিল গল্পের বই, আমি প্রচুর পরিমাণে গল্পের বই কিনতাম। এছাড়াও দেখা যেত ড্রেস কেনা, জামা কাপড় কেনা, এগুলো তো থাকতোই। আবার নিজের পছন্দ মতো কোনো একটা জিনিস, মানে আমার নিজের টাকা, এটা হচ্ছে আমার নিজের টাকা, এটার জন্য তো চাইতে হচ্ছে না কারো কাছে। তো এটা যে নিজের কাছে আছে, এটা আমাকে খুব ভালো একটা ফিলিংস দিত, যে আমার যা মন চায় আমি কিনে ফেলবো, কিছু কিনি আর না কিনি, কিন্তু কথায় কথায় তখন বলতাম আমার কাছে কিন্তু টাকা আছে, আমি কিনতে পারবো। তো এটা খুব ভালো একটা ফিলিংস দিত তখন। আমার মনে হয় ঘুরে ফিরে মেয়েদের মধ্যে মানে একই জিনিস কাজ করে, যে ঈদের সালামির টাকা দিয়ে শপিং করা, কসমেটিক্স কেনা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা আপু আপনি বলছিলেন যে অনেকদিন পর্যন্ত না এই বিষয়টা মনের মধ্যে কাজ করে যে আমার কাছে টাকা আছে, সালামি টাকাটা আছে। ডক্টর ম্যাগলিন, আপনি কি করতেন ঈদের সালামি টাকা দিয়ে? আচ্ছা, এটার মধ্যে মানে আমার একটা স্মৃতিতে হচ্ছে যে প্রতিদিন ঈদের বিকেলে বা সন্ধ্যার দিকে কাজিনরা সবাই মিলে আইসক্রিম খেতে যেতে হবে। সেটা হচ্ছে একেবারে সালামির টাকা দিয়েই, ওইটা দিয়েই একদম, যা সারা বছর তো বাবা মারা আইসক্রিম একটু রাগ দিত যে ঠান্ডা লাগবে বা এটা খাওয়া যাবে না ওটা, তো ওই দিন হচ্ছে আমরা ডিরেক্ট যে আইসক্রিম খাবো, যার যত রকম পছন্দ সেই আইসক্রিমগুলো খেতে হবে। আর এরপরে যেটা ছোট ছোট অর্নামেন্টসের প্রতি আমার ঝোঁক ছিল, যে কানের দুল বা চুড়ি ম্যাচ করে হয়তো ওই টাকাগুলো দিয়ে আমরা এগুলোই কিনতাম, যে খুব বড় কিছু তো আর কিনতাম না, এরকম ছোট ছোট কানের দুল বা এগুলোর প্রতি আমার আগ্রহ ছিল বেশি। আর আমার এক ছেলে এক মেয়ে, ছোট শার্লিন, রাফসান, ওদের মধ্যেও দেখি যে অ্যামাউন্টটা নিয়ে খুব বেশি ওদের মাথা ব্যথা নেই, যে ভাই বোনের চেয়ে বেশি পেলো কিনা, বোন ভাইয়ের চেয়ে বেশি পেলো কিনা। তো এটা হয় যে মাঝে মাঝে অনেক হাজার টাকাই তারা সালামি পেলো, হয়তো একজন 200 টাকা বা 500 টাকা কম পেলো, মন খারাপ। তখন আবার কি করে আমার হাজব্যান্ড, যে ওকে আবার ওই টাকাটা দিয়ে দিয়ে যে না এবার তোমার সালামি সমান হয়েছে, তো তারপর দুইজন খুশি। কিন্তু ওই টাকা দিয়ে ওরাও যে অনেক কিছু করে তা না, দেখা গেল কয়েকদিন নিজেদের কাছে রাখে, ওই ব্যাগটা নিজেদের রুমে রাখতে হবে, যেই ব্যাগটার মধ্যে তাদের সালামি আছে, গুনে মাঝে মাঝে, পরে আবার দেখা গেল আমাদের কাছেই জমা দিয়ে যাচ্ছে। কিন্তু ওদের যে এটা ঘিরে হলো যে সালামিটা পেলাম কিনা এবং অ্যামাউন্টটা দুইজনের কারো বেশি হলো কিনা, এটা নিয়ে ওদের আনন্দ। কখনো কি এরকম হয়েছে যে সালামির টাকায় মায়েরা যে ভাগ বসায়, আপনার ক্ষেত্রে কখনো এরকম হয়েছে কিনা? না, এটা একেবারে নিষিদ্ধ। মানে আমার বাচ্চারা যে যেখান থেকেই সালামি পাক বা গিফট পাক, ওইটা একেবারেই ভাগ বসানো যাবে না। আমার হাজব্যান্ডের হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা আছে, ড্রয়ার, ওটার মধ্যে বাচ্চাদের একদম নাম লিখে সব লিখে দিবে সে, একদম
একদম মানে বর্ন থেকে একদম জন্ম থেকে এই পর্যন্ত তাদের সব কিছু তার কাছে হিসাব আছে, কে কার কাছ থেকে কতটুকু গিফট পেলো ওইটা একদম আলাদা। কোনোদিন একটা পাই পয়সাও আমি সরাতে পারিনি। ডক্টর শাহাদাত, আপনার কেমন অভিজ্ঞতা ছিল সালামি নিয়ে? মেয়েরা তো বললেন যে সাথে একটা ব্যাগ রাখতেন, ছেলেদের ক্ষেত্রে কি মানে অনেক পকেটওয়ালা প্যান্ট পরে ঘুরতেন সালামি রাখার জন্য? না, ছেলেদের তো আসলে পকেট থাকেই, সো সালামির টাকাগুলো ওইখানেই থাকতো, কিন্তু মেয়েদেরটা আর ছেলেদেরটা আসলে কম্পেয়ার করলে একটু আলাদা। ছেলেদের যেমন আমরা যে কাজ করতাম দুপুর পর্যন্ত কত টাকা সালামি পেলাম এটা নিয়ে দেখা যেত বন্ধুরা মিলে বা কাজিনরা মিলে ঈদের দিন বিকেলে অথবা ঈদের পরের দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম অথবা কোথাও খেতে যেতাম বা পার্কে যেতাম। কিছু টাকা যদি খরচ করার পর বেঁচে যেত ওইগুলা দিয়ে আমরা ক্রিকেট ফুটবল এগুলা কিনতাম যাতে পরবর্তীতে আমরা খেলাধুলা করতে পারি। কিন্তু আপুদের অনুযায়ী আমার মেয়েও একই রকম, দেখা যায় কত টাকা সালামি পেলো ওটা গুনে রেখে দেয় সে পরবর্তীতে আইসক্রিম বা পার্ক বা অনেক সময় মেকআপও কিনতে চায়। এখন তো ধরেন একটু বড় হয়ে গেছেন, অনেক দায়িত্ব, তো এখন নিশ্চয়ই দিতে হয়, তো দিতে কেমন লাগে? সালামি পাওয়ার যে আনন্দ, দেওয়ার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে। দেখা যায় আমার মেয়েকে বা কাজিনদের সালামি দিচ্ছে, খুব ভালো লাগছে। সালামি দিলে নিজের কাছেও ভালো লাগে। সালামি শুধু আমার ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনদের না, গরিব মানুষকেও দেওয়া হয়, তখনও কিন্তু ভালো লাগে, তারা ওইটা পায়, খাওয়া দাওয়া করতে পারে, এটা দেখার মধ্যে একটা আনন্দ আছে। ডক্টর ফারহান, আপনার কাছে এখন জানবো যে ঈদে আসলে কি কি রান্না করা হয়? দুই ঈদে আমরা ঈদুল ফিতরের কথা শুনলাম, আর কোরবানি ঈদ মানে তো আসলে একটু গরুর মাংসটাই রান্না হয় বেশি। কি কি রান্না করতে পছন্দ করতেন? কুরবানির সময় তো আসলে গরুর মাংস রিলেটেড সারাদিন তো আসলে কাজই থাকে, সকাল থেকে শুরু করে কুরবানি হওয়ার পরে অনেক কিছু প্রসেসিং থাকে, সব কিছু আবার ফ্রিজ আপ করা থাকে, দাওয়া থাকে, সবাইকে বিলানো, ওর বাসায় দেওয়া। সো কাজ তো আসলে দেখা যায় দুপুরের মানে পর্যন্ত খুব বেশি কিছু করা হয় না। তারপরে আস্তে ধীরে হয়তো ওই কুরবানির সময় ম্যাক্সিমাম রান্না আসলে গরুর মাংস রিলেটেড অথবা মাংস রিলেটেড আর কি। আর সকালের দিকে হয়তো সেমাই, মিষ্টি জাতীয় যেগুলো থাকে, লাচ্ছা সেমাই, সেগুলো থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করতে হয় আগের দিন রাতেই আসলে সব প্রিপারেশন করে রাখতে হয়, কারণ ওই যে বললাম যে আসলে তো কুরবানির দিন সকালবেলা ওরকম কিছু থাকে না, মানে করার সুযোগ থাকে না সব কিছু মিলায়। তো রান্নাবান্না ওই ঈদের ঈদুল ফিতর বা ঈদুল আজহা যেটাই হয়ে থাকুক সবগুলোতে ব্যাপারটা আসলে এরকমই, কিন্তু মানে কুরবানির ঈদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে যায় বেশি, কারণ সকালে উঠে আসলে রান্না করার খুব একটা সুযোগ থাকে না এবং বাকি কাজগুলো করতে করতে এত বেশি প্রসেসিং করতে হয়। আর আমার আসলে ওভাবে খুব বেশি রান্না করা হয়ে ওঠে না, দেখা যায় ঈদের আগে পরে ডিউটি থাকতো বা এরকম থাকতো, সব কিছু মিলে ওই জন্য রান্না যে খুব বেশি করে ফেলে তাও আসলে হয়ে ওঠে না। অনেক সময় ঈদের ডিউটিও করতে হয়। ডিউটির কথাটাই বললেন, তাহলে আপনাকে দিয়ে আমরা শুরু করি যে প্রথম যখন আপনি এমবিবিএস পড়া শুরু করলেন বা যখন ইন্টার্নশিপ শুরু হলো বা আপনি ডক্টর হলেন, প্রথম ঈদের দিনের ডিউটির অভিজ্ঞতাটা কেমন ছিল? আমাদের আসলে ওরকম যে সব ঈদের দিনই একদম ডিউটি করতে হয় খুব বেশি এরকম হয় না, কারণ আমাদের অনেক নন মুসলিম থাকে। তবে প্রথম যখন দেখা যায় ইন্টার্নি সময়গুলোতে যেটা আমাদের হয় যে ঈদের সময়েও ডিউটি করতে হয়েছে, তো আসলে অভিজ্ঞতা হচ্ছে প্রথম দিকে তো অবশ্যই মন খারাপ হয়েছে, কারণ আসলে এভাবে তো অভ্যস্ত না, সারা জীবন বাবা মার সাথে ঈদ করেছি, এখন দূরে ঈদ করা, তাদেরকে ছেড়ে ঈদ করা। আবার তারপরও যেটা হয় যে আসলে আমাদের প্রফেশনটাই এরকম যে আমরা তো নিজেরা আসলে চয়েস করেছি জিনিসটা, যে আমি চাইছি এটা। তো ঈদের দিন বরং খারাপই লাগে যে এত মানে রোগীরা আসে, তাদের কষ্টগুলো দেখা লাগে, মানে আনন্দ যতটা না তাদের কাছে, মানে তাদেরকে সেবা দিতে পারলে তখন মনে হয় যে না ঠিক আছে, যে আমি তো অ্যাটলিস্ট একজনের মুখে একটু হাসি ফোটাতে পারলাম। ব্যাপারটা তখন আসলে এরকম হয়ে যায়, ঈদ ভাবে আসলে জিনিসটা থাকে না। কিন্তু হয়তো আগের রাত পর্যন্ত ঠিকই মন খারাপ করে বসেছিলাম যে আমি ঈদে যেতে পারলাম না, কান্নাকাটিও করছি, বাট পরে যে দেখা গেছে যে না, দিনটা আসলে এমনভাবে কেটে গেছে যে আসলে টেরই পাইনি যে খারাপ লাগছে বা এরকম কোনো কিছু, এই জিনিসটা আসলে টের পাওয়া যায় না তখন। আমরা যারা, আমার মনে হয় সাধারণ মানুষ যারা, আমরা কখন আসলে ওই আপনাদের চিকিৎসকদের জায়গা থেকে কখনো হয়তো ওভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি আমি অসুস্থ হয়েছি, হোক সেটা ঈদের দিন বা ঈদের পরের দিন, আমি হসপিটালে যাব, আমাকে ডক্টর অ্যাভেলেবিলিটি ওটা থাকতে হবে, ডাক্তারের কাছ থেকে আমি সেবা পাবো, এটা আমার অধিকার। সো এই বিষয়টা আমরা কখনোই চিন্তা করি না যে একজন ডাক্তার বা চিকিৎসক, তারও তার ঈদ আছে, তিনি তো চাইলে হসপিটাল থেকে ছুটি নিয়ে তিনি চাইলে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারতেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনারা অনেক স্যাক্রিফাইস করে থাকেন। ডক্টর ম্যাকলিন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল প্রথম ডিউটি ঈদের দিনে? ঈদের দিনের ডিউটিতে আসলে একটু মিশ্র অভিজ্ঞতা। যেমন বাসা থেকে যখন ঈদের দিন ডিউটিতে যাই তখন একটু মন খারাপ হয় যে আনন্দটা ফেলে যাচ্ছি, যদিও আমাদের ডিউটিগুলো থাকে রোস্টার 3টা ভাগে, তো তখন মনে হয় হয়তো ফিরে এসে আনন্দ করব।
কিন্তু একটা আনন্দের মধ্যে থেকে যাই হাসপাতালে, এবং ঈদের দিনে আসলে রোগীগুলো থাকে সবাই খুব সিরিয়াস টাইপের রোগী থাকে। এমনি মাথা ব্যথা, গা ব্যথা, কোমর ব্যথা এগুলো রোগী তো আসে না, একেবারে খুব খারাপ অবস্থায় স্ট্রোক করেছে, হয়তো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে এসেছে। তো ওদের দেখলে খুব মনটা খারাপ হয়ে যায়, তখন বিভিন্ন ঈদের রোড আনন্দ অ্যাক্সিডেন্টের পেশেন্টরা কিন্তু থাকে অনেকটা প্রচুর। ফিকে মনে হয় হসপিটালে গিয়ে, যে আল্লাহ। আবার আরো খারাপ লাগে যখন ঈদের দিন ডেথ ডিক্লেয়ার করতে হয়, যে এই খারাপ রোগীগুলো আসে তাদের মধ্যে তো অনেকে মারাও যায়, আবার অনেককে আমরা চিকিৎসা দিই। তো ওই জিনিসটা তখন খুব খারাপ লাগে যে আজকে একটা ঈদের দিন, এই পরিবারের উপরে কি হচ্ছে। তখন নিজের আনন্দ আর বড় থাকে না, তখন এই চিকিৎসাটা দিতেই ভালো লাগে। আর একটা জিনিস হয় যে ঈদের ডিউটি থাকলে, যেটা মানে যখন আমরা আরও একটু জুনিয়র ছিলাম তখন যেটা করতাম, আমার সহকর্মীদের জন্য আমি একটু খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমাদের দেখা যায় যে সবাই প্রচুর কাজ করছে, ডিউটি করছে, সেই অনুযায়ী হয়তো ঈদের দিনটা হয়তো হসপিটালে ডক্টরদের জন্য সেরকম যে ভালো কোনো খাবার আয়োজন বা কিছু ওটা হতো না। তখন দেখা যেত যে আমার জুনিয়র কলিগ যারা, ওদের জন্য একটু খাবার নিয়ে গেলে আমারই ভালো লাগতো। ডক্টর শাহাদাত, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমি আমার অভিজ্ঞতা বলার আগে প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের নন মুসলিম ভাই বোনদের, কারণ তারা যদি না থাকতো আমরা কোনো ঈদই স্বস্তিতে করতে পারতাম না। সবথেকে বেশি তাদের সাপোর্ট দেয় এই কিন্তু ত্যাগ এরাই। আমাদের সব সময় মনে থাকে, এবং তাদের কোনো সাহায্যে আমরা যদি কাজ করতে পারি আমাদের ভালো লাগে। অ্যাকচুয়ালি ঈদের যে আনন্দটা সেটা আমরা স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু ফেস করে আসছি। বিভিন্ন সময় পরীক্ষাগুলো দেখা যেত ঈদের আগে পরে থাকতো, তখন মনটা খারাপ হয়ে যেত। ওই দিক থেকে আমাদের দেখা গেছে অ্যাডাপ্টেশন শুরু হয়ে গেছে যে আমি ডাক্তার হতে চলেছি, আমাকে ঈদের মধ্যেও খারাপ রোগীর সাথে ডিল করতে হবে। দেখা গেল ইন্টার্নের সময় আমার ডিউটি পড়লো ঈদের দিন নাইট ডিউটি, তো আমাকে ওই ঈদের দিন সারাদিন একটু আনন্দ করে রাতের বেলা কিন্তু ঠিকই ডিউটিতে যেতে হয়েছে। যেমন গত একটা ঈদের কথাই বলি, গত রোজার ঈদের সময় ঈদের দিন বিকেলে আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাব, তখনই ফোন আসলো হসপিটাল থেকে যে একটা খুব খারাপ রোগী, স্ট্রোকের রোগী আসছে, আপনাকে আসতেই হবে। তো দেখা গেল আমি ওদেরকে বসায় রেখে ওই রুগী দেখলাম, দেখে ম্যানেজ করে তারপরে ওদেরকে নিয়ে 4-5 ঘন্টা পরে বের হলাম। তখন আমার মেয়েটার মন খারাপ হলো, কিন্তু পরবর্তীতে যখন রুগীটা সুস্থ হয়ে আমার কাছে আসলো, আমার সেই মেয়েটার মন খারাপটা আমার কাছে খুব মনে হলো, এবং রুগীর হাসিটাকে আমার কাছে খুব প্রধান মনে হলো। এইটার সুখের জন্য আমরা এই বিষয়টা আমার কাছে মনে হয় যে পরিবারের সদস্য যারা রয়েছে সবাই কিন্তু এটাকে অ্যাডপ্ট করে ফেলে, যে একজন চিকিৎসক মানেই হচ্ছে এই আনন্দগুলোকে আসলে আমরা শেয়ার করব রোগীদের সঙ্গে। আমরা আরো জানবো বিস্তারিত আপনাদের কাছ থেকে ঈদের আনন্দ নিয়ে, শৈশবের স্মৃতি নিয়ে। আরো একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্ট ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর ফারহানা, আপনার অভিজ্ঞতা কেমন ছিল একটু যদি আমাদেরকে বলতেন, যে এই যে ঈদের দিন ডিউটি করেছেন সেটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, কিন্তু এই যে ভালো মন্দ একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে, পরিবারের সদস্যদের একটা আক্ষেপ থাকে যে না ঈদের দিন আপনাকে পাইনি, সেটা কেমন ছিল আসলে অভিজ্ঞতাটা? আসলে দেখা যেত যে আমি যখন ডাক্তার হয়েছি তখন তো আসলে আমার বাবা মা বুঝে গেছে, তারাও আসলে মেনে নিয়েছে জিনিসটা, যে হ্যাঁ মেয়ে এরকম থাকবে, মাঝে মধ্যে কোনো ঈদ হয়তো করতে পারবে, কোনো ঈদ হয়তো করতে পারবে না। সো একটা আমার ফ্যামিলি চারপাশ সবাই আসলে জিনিসটাকে মেনে নিয়েছে যে ব্যাপারগুলো এরকমই হবে, সব ঈদে আমি থাকবো না। তবে এখন যেটা হয়, যেটা হচ্ছে আমার যেহেতু বললাম বাচ্চারা ছোট, তো ওরা খুব মন খারাপ করে, ওরা তো এখন আসলে জিনিসগুলো বোঝে না, বারবার বলতে থাকে কেন তুমি ঈদের দিন থাকবা না, কেন ঈদের দিন তোমাকে ডিউটি করতে হবে, তোমাকে কেন ছুটি দেওয়া হচ্ছে না। তো ওদেরকে আস্তে ধীরে বোঝাতে হয় যে না, আসলে কাউকে না কাউকে তো থাকতে হবে, সব ঈদে তো আমি বাসায় থাকতে পারবো না, তাই না? কিছু ঈদে আমি থাকবো, কিছু ঈদে আরেকজন থাকবে, কাউকে না কাউকে সবসময় স্যাক্রিফাইসের মধ্যে থাকতে হবে। সো ব্যাপারগুলো এখন চারপাশে সবাই এখন বুঝে গেছে যে কোনো না কোনো সময় আমাকে এরকম থাকতেই হবে, যে প্রয়োজনে হঠাৎ করে আমার যেমন উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন ছিলাম আমি পোস্টিংয়ের সময়, তখন এরকম হয়েছে যে আমি ঈদের দিনও গিয়েছি, ঈদের দিনও যেতে হয়েছে যে অনকলে থাকতে হবে, অনকলে থাকতে হবে। সো ওখানে ঈদ করেছি, ইভেন ঈদের দিনে দুপুরের খাওয়াটা হসপিটালে খেয়েছি, যে হসপিটালে যে খাবার দিয়েছে যে রোগীদের জন্য, যেটা বললো যে ম্যাডাম আপনি যেহেতু আসছেন আপনি দুপুরে আমাদের সাথেই খেয়ে যান, মানে এরকমও হয়েছে যে ঈদের দিনের খাওয়াটা পর্যন্ত আমাকে হসপিটালেও খেতে হয়েছে। কিন্তু সব কিছুর পরও জিনিসগুলো আসলে ভালো লাগে একটাই কারণ, যে রোগীদের সেবা করতে পারা,
এবং ঈদের দিন আসলে সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকে না, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি যতটুকু পারি, যে যেটা আপু বললেন যে সবচেয়ে খারাপ রোগীগুলোই তো আসলে ওই দিন আসে। এখন ওই দিন এসে যদি ফেরত যায়, একজন ডাক্তার যদি না থাকে, তাহলে তো জিনিসটা কেমন হয়ে যায়। তো আমরা যে ওইটুকু সার্ভিস দিতে পারি, এটাই আসলে সবচেয়ে ভালো লাগা দেয়, মানে নিজের মধ্যে এই অনুভূতিটা খুব কাজ করে। এবং আমি চিকিৎসক যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখেছি যে এই যে শেয়ারিং, কেয়ারিং, এই বিষয়টাই সব থেকে বেশি কাজ করে ঈদের আনন্দের পাশাপাশি। ডক্টর ম্যাকলিন, আপনি কিন্তু বলছিলেন যে এই যে অনেক খারাপ খারাপ রোগী অ্যাটেন্ড করতে হয়, ডক্টর ফারহান যেমনটি বলছিলেন যে অন কলেও কিন্তু অনেক সময় দেখা যায় ছুটি থাকা সত্ত্বেও অন কলে অ্যাটেন্ড করতে হচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা আপনারও? হ্যাঁ, আমরা স্টেশনে থাকবো, এটা অথরিটি জানবে। হসপিটালে আমাদের আসলে ঈদের আগে একটা রোস্টার হয়, যেমন পুজোর সময় আমরা মুসলিম যারা আছি তারা যেমন ডিউটি করি, তেমনি আমাদের ঈদের সময় যারা অন্য রিলিজিয়নের আছে তারাও আমাদের যথেষ্ট হেল্প করেন, যে তারপরেও যদি লাগে তখন আমাদের মধ্যে থেকেও, কারণ অত নন মুসলিম থাকেনও না, তারপরেও আমাদের যেতে হয়। তো অথরিটি জানেন যে স্টেশনে আমরা কারা কারা আছি। এটা যেমন গতকাল কি আমাকে ফোন করে জেনে নেওয়া হয়েছে আমি কত তারিখ থেকে কত তারিখ অ্যাভেলেবেল, তো ওই হিসেবে আমাকে আসলে অনকলে থাকতে হবে। যে কোনো সময় আমার ওয়ার্ডের, আমার ইউনিটের যদি রোগী খারাপ হয় আমাকে যেতে হবে সিনিয়র ডক্টর হিসেবে। এই অভিজ্ঞতা আমাদের আছে। অনেক সময় এরকমও হয় যে হয়তো আমি একটু শপিংয়ে বের হয়েছি, শপিংয়ের মাঝখানে আমার সাথে যারা আছে বা আমার হাজব্যান্ড আছে, আমি বললাম যে না, আমাকে এখন হসপিটালেই যেতে হবে, আমি আর বাসায় ফেরত যেতে পারছি না। তো ওখানে এটা আমরা ইউজ টু আসলে পরিবারে। এই জন্য ডক্টরদের পার্টনার আমি বলবো যে একটু ডক্টর হলে ভালো, তাহলে বোঝাপড়াটা একটু ভালো হয়, কারণ সে তখন আমাদের বিষয়গুলো সহজভাবে নিতে পারে বা বুঝতে পারে। এটা খুব স্বাভাবিক। ইভেন আমাদের কিন্তু রাতেও এমনও হয় যে রাত 12টায় ফোন এসেছে খারাপ রোগী, সেটা আমাদের হসপিটালে যেরকম হয় আমাদের প্রাইভেট সেক্টরেও হতে পারে। আমার আন্ডারে কোনো রোগী খারাপ হয়ে গেল, অ্যাম্বুলেন্স আসবে, আমার বাসার দারোয়ানরাও জানে যে 12টা-1টাও ম্যাডামের অ্যাম্বুলেন্স আসতে পারে, তখন হয়তো গিয়ে তাকে অ্যাটেন্ড করতে হবে রুগীটা। এটা আসলে আমাদের এখন ইউজ টু হয়ে গিয়েছে, এবং এটাকে আমরা খুব যে খারাপ হিসেবে নেই তা না। আমাদের বাচ্চারাও জানে, যেমন পয়লা বৈশাখে ডিউটি, মেয়ে খুব মন খারাপ হয়ে গেল যে মা তুমি আজকেও যাবে। এই বিষয়টা না বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র আসলে ঈদ নয়, ফেস্টিভ্যাল হ্যাঁ, ছাড়াও যে কিন্তু কোনো আপনাদেরকে ফেস্টিভ্যালে সারা বছরই হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এরকম একটা হ্যাঁ, ইমার্জেন্সি একটা হ্যাঁ, সিচুয়েশন অলওয়েজ থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার বার্থডেতে ডক্টর থাকতে শাহাদাত, হয়। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে ডক্টর ম্যাগলিন, ডক্টর ফারহান দুজনই কিন্তু বলছিলেন যে এই যে অন কল ডিউটি বা সবসময় দেখা যায় ঈদের ছুটিতে গেলেও বা ঈদ ছাড়াও যদি কোনো ছুটিতে যাওয়া হয়, তখন কিন্তু ফোনটা সবসময় অন রাখতে হয় যে কখন আমার হসপিটাল থেকে একটা কল আসবে। সো এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? আমরা যারা আসলে সাধারণ মানুষ যারা, আমরা কিন্তু কখনো এই পেছনের গল্পটা না খুব কমই আসলে জানি। আচ্ছা, ওই যে বললাম আমরা সাধারণত ছুটির সময়গুলোতে কিন্তু রোস্টার দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে ইমার্জেন্সিতে 24 আওয়ার্স ডাক্তার থাকে, ইনডোরেও কিন্তু একজন করে ডাক্তার থাকে প্রতিটা ওয়ার্ডের জন্য। তারপরেও যখন কোনো রুগী আমার ইউনিটে খারাপ হয়ে যাবে তখন কিন্তু আমাকে রাত হোক দিন হোক আমাকে জানানো হবে, এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাকে যে রুগীটা দেখতে হয় এবং রুগীর সার্ভিসটা নিশ্চিত করতে হয় যাতে রুগীটা সুস্থ হতে পারে। এবং রুগীটা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তখন কিন্তু আমাদের মধ্যেও আনন্দ লাগে। যেমন গত পহেলা বৈশাখের দিনেও মর্নিংয়ে আমার ডিউটি ছিল, তখন রুগী খারাপ হয়েছে, আমাকে দেখতে হয়েছে, তখনও কিন্তু বাইরে মানুষ অনেক আনন্দ করতেছে, কিন্তু আমি আমার আনন্দটা এই রুগীর সেবার মাধ্যমেই নিশ্চিত করি। এই গল্পগুলো না আসলে শুনতে ভালো লাগে, এবং আমাদের কাছেও এটা আরও বেশি ভালো লাগে যে আমরা আমাদের অনুষ্ঠানের থ্রোতে আমরা কিছুটা হলেও আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে পারছি যে আপনাদের এই স্যাক্রিফাইসের গল্পগুলো। ডক্টর ফারহানা, এই যে রান্না বান্না করছেন, শপিং করছেন, ছোটবেলার সাথে এখনকার তফাৎটা আসলে কতটুকু? এখন তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে ঈদ করতে হয়, বগুড়ায় যাই আমি ঈদ করতে। আসলে ছোটবেলার সাথে এখন তো একদম মানে সম্পূর্ণরূপে আলাদা। তখন তো ছিল বাবা মার কাছে থাকা, তখনকার ঈদের চিন্তা ছিল শুধুমাত্র নতুন জামা কাপড়, গরু, কুরবানি, কি খাবো, কোথায় বেড়াতে যাব, ঈদের কি কি টিভি অনুষ্ঠান আসবে, মানে এগুলো নিয়েই ছিল তখনকার আমাদের চিন্তাভাবনাগুলো। তখনকার চিন্তাভাবনা আর এখনকার চিন্তাভাবনা আলাদা। আর আমি মনে করি যে বয়সের সাথে সাথে সবকিছুর সৌন্দর্যটা আসলে ডিফারেন্ট। তখনকার ওটাই সৌন্দর্য ছিল যে আমরা এগুলো নিয়ে চিন্তা করব। আর এখনকার ব্যাপারটা হচ্ছে যে এখন দায়িত্ববোধ, এখন সবকিছুর মধ্যে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে কি গরুটা কেনা হবে, কি রান্না হবে, কি ড্রেস পরা হবে, বাচ্চারা কোথায় যাবে, কি করবে। তো ব্যাপারগুলো হয়ে যায় সময়ের সাথে সাথে। যে ব্যাপারটা সেখানেও কিন্তু একটা ব্যালেন্স করার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, মানে আমাদের মেয়েদের ক্ষেত্রে এগুলো আসলে অনেক কিছু ব্যালেন্স করতে হয়, যেগুলো আসলে ছোটবেলা তো এই ধরনের রেসপন্সিবিলিটি বা কোনো দায়িত্ববোধ ছিল না আসলে। হ্যাঁ, তো
তারপরও আমি বলবো একটাই কথা যে ওই যে বললাম সবকিছু বয়সের সাথে আসলে আমাদের একটা মানে আমরা আলাদা করে সৌন্দর্য খুঁজে নিই, তখনকারটা ওই বয়সের জন্য ওটাই ছিল পারফেক্ট, এখনকার এই বয়সের জন্য এটাই আসলে পারফেক্ট, যে আমি কাউকে দিতে পারছি, আমার উপর কিছু মানুষ ডিপেন্ডেন্ট, আমি তাদেরকে হ্যাপি করতে পারছি, এটা যে নিজের মধ্যে একটা ভালো ফিলিংস দেয়, এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। এইটাই আসলে এটা আপনি খুব পার্থক্যটা। চমৎকার বলেছেন। আমার কাছে মনে হয় ছোটবেলার স্মৃতি ওই জায়গাটাতেই থাকুক, বড়বেলার স্মৃতি সেই ওই জায়গাটাতেই থাকুক, কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার আসলে কখনোই হয় না। আমরা আরও জানবো আপনাদের ঈদের স্মৃতি নিয়ে অনেক মজার মজার গল্প। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভি ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর ম্যাগলিন, আমরা একটু আপনার কাছে এখন জানবো, এই যে ছোটবেলায় যে ঈদটা আপনি সেলিব্রেট করেছেন, এখনও অন্যভাবে সেলিব্রেট করেছেন, আপনার কাছে আসলে কি মনে হয় যে ছোটবেলায় যে ঈদটা আপনি পালন করছেন, যেভাবে আপনার বাচ্চারা যারা রয়েছে, ফ্যামিলির অন্যান্য ছোট মেম্বার যারা রয়েছে, তাদেরকে দেখে আসলে কি মনে হয় যে না, ছোটবেলায় তো আমরা এভাবে ঈদটা পালন করতাম? আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু জিনিস তো একেবারেই প্রতিফলন হয় নিজের জীবনে যা যা ঘটেছে, এখন আমার বাচ্চাদের জীবনেও সেটা আমি দেখতে পাই। তো তারাও আনন্দ পায়, এটা আমরা আনন্দ পাক এটা আমরা এনশিওর করি। যেমন ঈদের আগের দিন যে মেহেদি উৎসব যেটা বললাম, এটা একদমই এনশিওর করি। আমার মেয়ের তো খুবই আগ্রহ তার মেহেদি নিয়ে, এটা তাকে অবশ্যই এখন বাইরে পার্লারে গিয়ে তার পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে হবে। তাদের ড্রেসগুলো যাতে ঠিকভাবে কেনা হয় এবং তাদের পছন্দের হলো কিনা, মানে আমাদের একটা ইয়ে থাকে যে বাসায় মেয়েটার ঠিকভাবে সব কিছু হলো কিনা। এটা আমার ক্ষেত্রেও আগে হতো, আমার বাবা এসে বলতো ম্যাগলিনের ড্রেসটা ঠিক মতো কেনা হয়েছে কিনা, পছন্দ কিনা, সে নিজে যেত। তা এখনো আমাদের বাসাও তাই, আমার মেয়ে শার্লিনের ড্রেসটা ওর পছন্দ অনুযায়ী হয়েছে কিনা, এবং ওকে নিয়ে যেতে হবে আমাদের একদিন। এই দিন আমরা সবাই, মানে আমি এবং আমার হাজবেন্ড দুইজনই ছুটি নিয়ে একদিন যেতে হবে ওর ড্রেসটা কিনতে। কিন্তু ছেলেদের ব্যাপারে এটা আমি যা কিনবো এটাই যথেষ্ট। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এখন বড় হয়ে আমার যেটা হয় যে কে কি খাবে এই জিনিসটা হচ্ছে আমাকে বলতে থাকবে যে তুমি কিন্তু এটা রান্না করবা, এটা কার কি পছন্দ, সেই হিসেবে এক একজনের পছন্দ হিসেবে তার এই জিনিস। যখন আমরা অফিসে থাকি পুরোদস্তর ডাক্তার, যখন আমরা রান্নাঘরে ঢুকি আসলেই পুরোদস্তর আমরা রন্ধন শিল্পী হয়ে যাই, তখন কিন্তু এক চুলো ছাড় পাওয়া যাবে না, তাই না? তখন আবার খাবারটা মজাই হতে হবে এবং যার যার পছন্দের খাবারই তৈরি করতে হবে। অর্থাৎ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাটেন্ড করতে হয়, তাই তো? ডক্টর ফারহান, আপনার কাছে জানতে চাইবো, যেমনটা আপনি কিন্তু খুব চমৎকার করে বলছিলেন যে ছোটবেলায় কিন্তু ঈদের বিভিন্ন অনুষ্ঠান দেখা হতো টিভিতে, খুব কমন একটা অনুষ্ঠান ছিল, খুবই জনপ্রিয়, সেটা আমরা আনন্দমেলা অ্যাটেন্ড করতাম, তাই না? সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব মজার ছিল আসলে। ছোটবেলা ওই যে বললাম, আমরা আসলে অপেক্ষাই করতাম যে ঈদের সময় কি কি অনুষ্ঠান হবে, কোন নাটক আসছে, আলাদা করে কোনো কিছু আসছে কিনা, সেগুলো খুব আলাদা আলাদা করে আমরা একদম কাগজে কলমে লিখে রাখতাম। এই দিন এতটার সময় এটা দেখতে হবে, কোন দিন কোন প্রোগ্রামটা আছে, এবং বাসার সবাই মিলে আমরা তখন ব্যাপারটাকে উপভোগ করতাম, সবাই মিলে খুব মজা পেতাম জিনিসটা, যে হ্যাঁ ওই সময় কিন্তু প্রোগ্রামটা আছে, আমরা কিন্তু সবাই মিলে বসে দেখবো, তার আগে খাবার দাবার শেষ করে ফেলতে হবে, রাতের ডিনার শেষ করে ফেলতে হবে, এরকম থাকতো ব্যাপারগুলো। ছোটবেলার ঈদের অনুষ্ঠান বা ঈদ একটা যে এই উপলক্ষের জিনিসগুলো যা যা করতে হবে, এগুলো আমরা সবাই মিলে একসাথে করার চেষ্টা করতাম, কাজিনরা হোক, ফ্রেন্ডসরা হোক, সবাই মিলে, ইভেন বাবা মা সবাই মিলেও আমরা এই জিনিসগুলো উপভোগ করার চেষ্টা করতাম। এখন অ্যাকচুয়ালি খুব একটা ওরকম হয় না, কিন্তু এখন দেখা যায় ওই সব কিছু আলাদা আলাদা করে টিভি দেখার যে একটা আলাদা সবাই মিলে বসে একসাথে একটা জিনিস উপভোগ করার ব্যাপারটা, এখন কিন্তু এই জিনিসটা একটু চলে গেছে, এখন আসলে ওরকম করে খুব একটা হয় না। এই যে ছোটবেলার স্মৃতিটার কথা আপনি বললেন যে আয়োজন করে টিভি দেখা হতো, আনন্দমেলা বা ইত্যাদি আমরা দেখতাম, খুবই আমাদের পছন্দের অনুষ্ঠান ছিল। এই বিষয়গুলিকে আপনার ফ্যামিলির এখনকার যে ছোট মেম্বার তাদের সাথে কি কখনো শেয়ার করা হতো? হ্যাঁ, আমি আমার বাচ্চাদেরকে মোটামুটি এই জন্য সব কিছু বলি যে হ্যাঁ আমরা ছোটোবেলা কিন্তু এরকম করতাম, বা আমরা ইত্যাদি, যেমন আমি এখনও যখন হয় 3 মাসে বা ইত্যাদি হলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বসে দেখার চেষ্টা করি। সমস্যাটা হয়ে যে ওরা আমাদের মতো হয়তো ওই মজাটা পায় না, আমরা যেরকম ছোটোবেলা জিনিসটাকে খুব বেশি করে উপভোগ করতাম, ওদের কাছে জিনিসটাকে অত বেশি উপভোগ্য মনে হয় না। বাট তারপরেও যেটা হয় যে আমরা একটু সবাই মিলে একসাথে বসে দেখার একটা যে ট্রেন্ড, এটাকে একটু চালু রাখার চেষ্টা করি, যে না সবাই মিলে বসে একটু দেখি, মজা না লাগলেও তুমি আমাদের সাথে বসে দেখো, কারণ আমার অনেক ভালো লাগতো ছোটোবেলা, আমি চাই আমার এই প্রতিফলনটা তোমার মধ্যে থাকুক, এই জন্য হলেও দেখো আমার সাথে বসে। অর্থাৎ সময়টা যদি কম হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সময়টা যেন কোয়ালিটির একটা সময় থাকে, সেটা কিন্তু আমাদের সকলে
সকলেরই প্রচেষ্টা থাকে। ডক্টর ফারহান, আমরা এখন একটা র্যাপিড ফায়ার সেগমেন্টে চলে যাব। ঝটপট উত্তর, একদম চিন্তা ভাবনা না করে আপনি উত্তর দিবেন। আমিও কিন্তু চিন্তা করি না যে আপনাকে কি প্রশ্ন করব। ছোটবেলার ঈদের সালামি, কাপড় কেনা, ঘোরাফেরা করা ভার্সেস এখনকার যে দায়িত্ব সবাইকে অ্যাটেন্ড করা, কোনটা আপনার ভালো লাগে? আমার কাছে দুটোই ভালো লাগে আসলে। যে কোনো একটা বলেন। ছোটবেলাটা ছোট, ওই যে বললাম ছোটবেলাটা ছোট রকম মজা, বড়বেলাটা বড় রকম মজা, দুটো তো আসলে ডিফারেন্স, এটাই হচ্ছে। আমি জানি দুটোর মধ্যেই অন্যরকম দু রকমের আনন্দ রয়েছে। ডক্টর শাহাদাত, আপনার কাছে জানবো যে ঈদের দিন ছোটবেলায় যেরকম বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনি ঘোরাফেরা করতেন ভার্সেস এখনকার সময়টাতে পরিবারকে নিয়ে যে আপনার সময় দিতে হচ্ছে, তাদেরকে নিয়ে ঘুরতে চাচ্ছেন, কোন সময়টা আপনার বেশি ভালো লাগতো? দুটোই ভালো লাগে। একটা ছিল নিজের জন্য, একটা হচ্ছে পরিবারের জন্য। দুটার মধ্যেই আনন্দ লুকায়িত আছে। আসলে কারোর ক্ষেত্রে মনে হয় অপশন 1, 2 আসলে আলাদা করে যাওয়া সম্ভব না। ডক্টর মেঘলিন, আপনি যদি বলতেন যে ঈদের দিনে সালামি টাকা দিয়ে যে শপিংটা করতেন আর এখন যে নিজে ইনকাম করে যে সালামি বলবো না, নিজের ইনকামে টাকা দিয়ে যে শপিংটা আপনি করছেন, কোনটা বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগতো, কিন্তু এখন নিজের ইনকামের টাকা দিয়ে শপিং করতে আরো বেশি ভালো এবং লাগে। উপহার দিতেও নিশ্চয়ই উপহার মানুষকে কিনে দিতে, উপহার দিতে, এটা আরো বেশি এনজয় করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমার কাছে মনে হয়, আমি জানি না আপনারা কতটুকু ফিল করছেন যে গল্প করতে করতে সেই ছোটবেলার স্মৃতিগুলোকে মানে অল্প সময়ের জন্য হাতড়ে আপনারা হয়তো নিতে পেরেছেন। এটাই কিন্তু আমাদের সার্থকতা যে আপনারা ছোটবেলার স্মৃতি মনে করেছেন এবং আপনাদের এখনকার সময়ে যে ডিউটি, দায়িত্ব বলেন, পরিবারের প্রতি দায়িত্ব বলেন, রোগীদের প্রতি দায়িত্ব বলেন, সব কিছু আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরিস্টার ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।